ঋতু নামক একজন স্মৃতিশক্তি হারানো মহিলা তার হাজবেন্ডের সাথে শহরের থেকে অনেক দূরে একটা জায়গাতে থাকে। তার এমন অবস্থা যে সে 5 মিনিট আগের ঘটে যাওয়া ঘটনাও ঠিক করে মনে রাখতে পারে না। হঠাৎ একদিন একটি মেয়ের নিখোঁজ হওয়ার খবর টিভিতে দেখে সে চমকে ওঠে। তার কেন জানি না বারবার করে নিখোঁজ হওয়া মেয়েটাকে খুব চেনা বলে মনে হতে থাকে। আর গল্পের সাসপেন্স আরো বেড়ে যায় যখন পরের দিন সকালবেলা পুলিশ এসে সেই নিখোঁজ হওয়া মেয়েটার ব্যাপারে মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশের বক্তব্য যে সিসিটিভি ক্যামেরাতে ঋতুকে নিখোঁজ হওয়া মেয়েটির সাথে কথা বলতে দেখা গেছে, কিন্তু ঋতুর তো কিছুই মনে পড়ছে না। তবে কি ঋতু মিথ্যা কথা বলছে, নাকি ঋতুকে ব্যবহার করে কেউ মেয়েদেরকে কিডন্যাপ করছে? হ্যালো বন্ধুরা, মুভির গল্পটা নেওয়া হয়েছে 2024 সালে মুক্তি পাওয়া সাসপেন্স থ্রিলার মুভি বগনভেলিয়া থেকে। এই গল্পটাতে যত সময় যাবে তত বেশি সাসপেন্স বাড়তে থাকবে, আর শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আসল টুইস্টটা বোঝাই যাবে না। তাই এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। মুভির শুরুতে দেখানো হয় যে একটি ছেলে এবং একটি মেয়ে গাড়িতে করে যাচ্ছে। ছেলেটির নাম রয়েস এবং মেয়েটি হচ্ছে ঋতু। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে ছেলেটা একটু অন্যমনস্ক হলে সামনের থেকে একটা লরির সাথে ধাক্কা লেগে গাড়িটার এক বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়। এরপর মুভিতে 8 বছর পরের ঘটনা দেখানো হয়। ঋতু তার ছেলে এবং মেয়েকে স্কুলের বাসে তুলে দিতে এসেছে। ঋতু বলে, তাড়াতাড়ি চলো, না হলে কিন্তু স্কুল বাস চলে যাবে। বাচ্চা মেয়েটি ঋতুকে বলে, আরে আমি তো বাবাকে গুড মর্নিং বলতেই ভুলে গেছি। ঋতু বলে, এখন স্কুলের জন্য দেরি হয়ে যাবে, তুমি স্কুল থেকে ফেরত আসো, তারপরে তুমি তোমার বাবাকে একবারে গুড নাইট বলে দেবে। দেখা যায় ঋতু তার ছেলে মেয়েদেরকে স্কুল বাসে তুলে দিয়ে গেটের সামনে বেশ কিছুক্ষণ আনমনে দাঁড়িয়ে থাকে। কেমন জানি একটা গভীর চিন্তার মধ্যে রয়েছে সে। কিছুক্ষণ পরে এক দুধওয়ালা এসে তাদের বাড়ির সামনে সাইকেলের বেল বাজালে ঋতু দুধের প্যাকেটটা নিয়ে ঘরের দিকে ফেরত আসতে থাকে। কিন্তু সে একই জিনিস চিন্তা করে যাচ্ছে। ঘরের সামনে ফেরত এসে সে রিমাকে জিজ্ঞেস করে, বাচ্চারা স্কুলে গেছে? রিমা বলে, হ্যাঁ, আপনিই তো ছেড়ে দিয়ে আসলেন এই মাত্র। এখান থেকে জানা যায় যে সেই 8 বছর আগের গাড়ি অ্যাক্সিডেন্টে ঋতু তার স্মৃতিশক্তি হারিয়েছে। ঋতু কোনো কিছুই মনে রাখতে পারে না, এমনকি 5 মিনিট আগে ঘটে যাওয়া ঘটনাও সে ভুলে যায়। আর সেই কারণের জন্যই রিমাকে ঋতুর দেখভাল করার জন্য রাখা হয়েছে। দেখা যায় ঋতু তার ছেলে মেয়েদের ঘরে গিয়ে একবার দেখে নেয় যে তারা আদৌ আছে কিনা। এবার ঋতু সেখান থেকে তার পেইন্টিং রুমে আসে। সে খুব ভালো ড্রয়িং করতে পারে। সেখানে ঢুকে ঋতু একটা ডায়েরি খোলে। ডায়েরিটার মধ্যে লেখা আছে, আমার নাম ঋতু আর আমার হাজবেন্ডের নাম রয়েস। আমাদের 8 বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে আমি আমার স্মৃতিশক্তি হারিয়েছি। আমাদের 2জন সন্তান আছে আর আমাদের পরিবারে আর কেউ নেই। এখান থেকে আমরা জানতে পারি যে ঋতুর পাস্ট হিস্ট্রি এবং ঋতুর প্রতিদিনের ঘটে যাওয়া ঘটনাগুলোকে সে এই ডায়েরিতে লিখে রাখতো, যাতে পরবর্তীকালে সে কোনো কিছু ভুলে গেলে এই ডায়েরি দেখে সবকিছু তার মনে পড়ে যায়। ঋতু পেইন্টিং করতে শুরু করে। এখানে তোমাদেরকে বলে রাখি, ঋতু বগনভেলিয়া গাছের পেইন্টিং ছাড়া অন্য কোনো পেইন্টিং করতে পারে না, অর্থাৎ অন্য কোনো ছবি তার মাথাতেই আসে না। আর এর কারণটা আমরা মুভির শেষে জানতে পারবো। এরপর আমরা মুভিতে ডক্টর রয়েসকে দেখতে পাই। ডক্টর রয়েস হলো ঋতুর হাজবেন্ড। সে একটি লোকাল হসপিটালে কাজ করে। ডক্টর রয়েস হসপিটালে পৌঁছালে এক জুনিয়র ডক্টর রয়েসকে জিজ্ঞেস করে, স্যার আপনার ওয়াইফ এখন কেমন আছে? রয়েস বলে, ওই আগের মতনই আছে। জুনিয়র ডাক্তার রয়েসকে বলে, স্যার আপনি রবিবার দিনকে আপনার ওয়াইফকে নিয়ে আসুন না আমাদের ওখানে, আপনার ওয়াইফের যে অবস্থা তাতে ওনারও কিছুটা ভালো লাগবে। রয়েস বলে, রবিবার আমি আমার ফার্ম হাউসে যাই, সেখানে কিছু শাকসবজি চাষ করেছি আমি, সেগুলো দেখাশোনা করতে যাই আর কি। সপ্তাহের মধ্যে আমি ওই একটা দিনই তো পাই নিজেকে সময় দেওয়ার জন্য, আর তাছাড়া সন্ধ্যেবেলার দিকে এই ঋতুর সাথে সময় কাটাই আমি। ঋতুও তো সারাটা দিন আমাকে ছাড়াই থাকে, তাই না? রয়েস খুব শান্ত স্বভাবের লোক এবং কথাবার্তাতেও খুবই ভদ্র। তার সাথে তার হসপিটালের বাকি 5 জন ডাক্তার এবং নার্সের খুবই ভালো সম্পর্ক। ডক্টর রয়েস বাচ্চাদের সাথেও খুব সুন্দর করে মিশে যেতে পারে। দেখা যায় একটি বাচ্চা মেয়ে ইনজেকশন দিতে ভয় পাচ্ছিল বলে ডক্টর রয়েস তাকে ভুলিয়ে ভালিয়ে খুব সুন্দর করে খেলার ছলে ইনজেকশনটা দিয়ে দেয়। কিছুক্ষণ পরে একটা নার্স এসে ডক্টর রয়েসকে জিজ্ঞেস করে, স্যার ম্যাডাম কেমন আছেন? ডক্টর রয়েস বলে, আগের মতনই আছে, মাঝে মাঝে তো আমাকেও ভুলে যায়, আসলে আমার কাজের জন্য আমি ওকে আর বেশি সময়ও দিতে পারি না। এখানে মুভিতে কিছু অতীতের ঘটনা দেখানো হয়। দেখা যায় অ্যাক্সিডেন্টের পরে হসপিটালের এক ডাক্তার রয়েসকে বলে, তোমার ওয়াইফের অ্যামনেসিয়া নামক একটি রোগ হয়েছে। তুমি তো জানো যে এই রোগের জন্য তোমার ওয়াইফ কোনো কিছুই মনে রাখতে পারবে না, তবে ধীরে ধীরে তোমার ওয়াইফ রিকভার করতে থাকবে। কিন্তু তোমার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তোমার ওয়াইফ যেন কোনোভাবে আতঙ্কিত না হয় বা কোনো প্রকার শক না পায়, তাহলে কিন্তু সে আবার আগের মতনই হয়ে যাবে। মুভিটা বর্তমানে ফিরে আসে। দেখা যায় রিমা ঋতুর একটা পেইন্টিং প্যাকিং করে নিয়ে ঋতুর সাথে একটা পেইন্টিং শপে যায়। ঋতুর পেইন্টিংগুলো তারা এই দোকানে বিক্রি করতে আসে। শপের লোকটা
ঋতুকে 3,000 টাকা দেয়। রিমা বলে, ম্যাডাম আপনার পেইন্টিংয়ের কিন্তু অনেক ডিমান্ড, আমার মনে হচ্ছে এই লোকটা আপনাকে ঠকাচ্ছে। বাড়ি ফিরতে ফিরতে ঋতু রিমাকে বলে, আমি তো এটাই বুঝতে পারছি না যে আমার পেইন্টিংগুলো এত দাম দিয়ে কিনছেটাকে। এরপরে দেখা যায় রয়েস সেই পেইন্টিং শপ থেকে ঋতুর পেইন্টিং কিনে তার ফার্ম হাউসে নিয়ে আসে। আসলে ঋতুর আগের সব পেইন্টিংগুলো রয়েস সেই দোকান থেকে কিনে নিয়ে ফার্ম হাউসে রেখেছে। রয়েস মনে করে ঋতুর পেইন্টিংগুলো কিনে নিয়ে আসলে ঋতু উৎসাহিত হয়ে নতুন পেইন্টিং করবে, আর তাতে তার মন মানসিকতাও ভালো থাকবে। অন্যদিকে দেখা যায় ঋতু তার পেইন্টিং রুমের চারিদিকে লাল রং ছড়িয়ে রিমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর সেই সময় রয়েস ঘরে ঢুকলে রিমা ঋতুর কথাটা রয়েসকে বলে। সে ঋতুর কাছে গেলে ঋতু বলে, আমি যতই চেষ্টা করি না কেন আমি বগনভেলিয়ার পেইন্টিং ছাড়া অন্য কোনো পেইন্টিং বানাতেই পারছি না। রয়েস ঋতুকে শান্ত করার চেষ্টা করে। ঋতু শান্ত হয়ে গেলে রয়েস ঋতুকে স্নান করিয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। এরপর রয়েস সেই পেইন্টিং রুমটাতে ঢুকে দেখে রিমা রুমটাকে পরিষ্কার করছে। রয়েস ঋতুর ফোন থেকে ঋতুর কিছু পুরনো পেইন্টিং এর ফটোগুলোকে ডিলিট করে দেয়। রয়েসের এটা করার কারণটাও আমরা মুভির শেষে জানতে পারবো। রাতের বেলা স্বপ্নের মধ্যে হঠাৎ শুয়োরের আওয়াজ শুনে ঋতুর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে ঋতু রয়েসকে বলে, আমার ভয় লাগছে, আমরা যেরকম নির্জন জায়গাতে থাকি এরকম জায়গাতে কিন্তু চোরেরা টার্গেট করে। রয়েস বলে, আমি সিসিটিভি লোকেদের সাথে কথা বলেছি, তারা কিছুদিনের মধ্যেই এসে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করে দিয়ে যাবে, তুমি এখন ঘুমিয়ে পড়ো কেমন। পরের দিন সকালবেলা রবিবার ছিল। দেখা যায় ঋতু তার ছেলে মেয়েদেরকে রবিবারের ক্লাস অ্যাটেন্ড করার জন্য রেডি করছে। ঋতুর ছেলেমেয়েরা ক্লাস অ্যাটেন্ড করার জন্য চলে গেলে ঋতু রয়েসের সাথে তার হসপিটালে যায়। ফেরত আসার সময় ঋতু রয়েসকে বলে, ছেলে মেয়েদেরকে পিক আপ করতে যাবে না? রয়েস বলে, তোমাকে বাড়িতে ড্রপ করে দিয়ে আমি তাদেরকে পিক আপ করতে যাব। আসলে আজকে আমি সিসিটিভি ক্যামেরা ইনস্টলের লোকদেরকে ডেকেছি, ওরা হয়তো এতক্ষণে চলেও এসেছে। আজকে তো রিমারও ছুটি, তাই না? আমাদের তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাতে হবে। দেখা যায় বাড়িতে পৌঁছে তারা দেখে যে সিসিটিভি ইনস্টলেশনের টিম তাদের জন্য তাদের বাড়ির বাইরে অপেক্ষা করছে। ঘরে ঢুকে অমলা নামক এই মেয়েটি ঋতুকে তাদের সিসিটিভি ইনস্টলেশন কোম্পানির কার্ড দেয়। রয়েস ঋতুকে তাদের জন্য শরবত বানাতে বলে। ঋতু রান্নাঘরে গিয়ে রান্নাঘরের সেলফে সেই কার্ডটাকে রেখে দেয় আর তাদের জন্য শরবত বানাতে থাকে। কিছুক্ষণের মধ্যে ঋতু যেন হঠাৎ এক অন্য জগতে চলে যায়। তার বারবার করে মনে হতে থাকে যে সিসিটিভি ইনস্টলেশনের এই লোকগুলো তার ক্ষতি করে দেবে। সে রান্নাঘরে রাখা একটা চাকু নিয়ে সেই সিসিটিভি ইনস্টলেশনের লোকগুলোর দিকে তেড়ে যায়, আর সেটা দেখে রয়েস ঋতুকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে। কিন্তু বেশ কিছুক্ষণ ধরে বোঝানোর পরেও যখন ঋতু কিছুই বুঝতে পারছিল না, তখন রয়েস ঋতুকে এক চড় মারে আর দেখা যায় ঋতু সেখানেই সেন্সলেস হয়ে যায়। তখন রয়েস ঋতুকে কোলের মধ্যে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। কিছুক্ষণ পরে সিসিটিভি লোকেরা ইনস্টলেশনের কাজ শেষ করে সেখান থেকে চলে যায়। মাঝরাতে হঠাৎ করে ঋতু ঘুম থেকে উঠে পড়ে। কেমন একটা জিনিসের শব্দ তার কানে এসেছিল। ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে তার পাশে ঘোরাতেই সে দেখে যে রয়েস রক্তে ভিজে আছে। আর ঠিক সেই সময় দেখা যায় একটা অচেনা লোক ঋতুর গলাতে একটা দড়ি দিয়ে ফাঁস দিয়ে ধরেছে। এরপরে মুভির সিন চলে যায় হসপিটালে। দেখা যায় সেই জুনিয়র ডাক্তার রয়েসের মাথায় স্টিচ করে দিচ্ছে। জুনিয়র ডাক্তার রয়েসকে বলে, আমি ড্রেসিং করে দিই? রয়েস বলে, না না, সেটার আর দরকার নেই, ঋতু আবার এটা দেখলে ঘাবড়ে যাবে। এখান থেকে আমরা জানতে পারি কালকে রাত্রিবেলা রয়েসের বাড়িতে চোর এসেছিল এবং সেই চোরই এই কাজগুলো করেছে। জুনিয়র ডক্টর রয়েসকে জিজ্ঞেস করে, পুলিশকে কমপ্লেন করেছেন নাকি স্যার? রয়েস বলে, না, আর কমপ্লেন করিনি, আসলে ঘরের থেকে কিছুই তো চুরি হয়নি, সেই জন্যই আর কমপ্লেন করিনি। এরপরে দেখা যায় রয়েস বিজুর গাড়িতে করে হসপিটাল থেকে ফিরে এসেছে। এই বিজু নামক লোকটি হচ্ছে রিমার হাজবেন্ড। ঋতু জিজ্ঞেস করে, এ কি, আমাদের গাড়ি কোথায়? রয়েস বলে, আমাদের গাড়িটাকে সার্ভিসিং এ দিয়েছি। এরপর দেখা যায় ঋতু তার পেইন্টিং রুমে গেছে। প্রতিদিনের মতো ঋতু তার লেখা ডায়েরিটাকে খোলে। সেখানে লেখা আছে পেইন্টিং করার পরে ছবি তুলতে হবে। ঋতু তার ফোন চেক করে দেখে কালকের কোনো ছবিই নেই সেখানে। ঋতু বুঝে উঠতে পারছিল না যে কালকে কি সে পেইন্টিং করেনি নাকি ছবি তুলতে ভুলে গেছে। ঋতু আর ছবি না এঁকে এই ব্যাপারটা নিয়ে চিন্তা করতে করতে সোফায় এসে বসে। আর ঠিক সেই সময় টিভির একটা নিউজে তার চোখ যায়। নিউজে দেখানো হচ্ছে যে ছায়া কার্তিকেয়ান নামক এই মেয়েটি 2 দিন ধরে নিখোঁজ। 2 দিন আগে মেয়েটিকে তার কলেজের হোস্টেলের গেটের বাইরে দেখা গেছিল। ছায়া এই রাজ্যের একজন জনপ্রিয় পলিটিশিয়ানের মেয়ে। নিউজটা দেখার সঙ্গে সঙ্গে ঋতুর মনের মধ্যে কেমন একটা যেন অদ্ভুত ধরনের অনুভূতি হতে শুরু করে। তার মনে হতে থাকে সে যেন মেয়েটাকে চেনে এবং তাকে যেন সে কোথায় দেখেছে। ঋতু কল্পনা করতে থাকে যে একটি সূর্যমুখী ফুলের বাগানে সে ছায়াকে দেখেছে। দেখা যায় রিমা ঋতুর জন্য কফি নিয়ে এসে হাজির। ঋতু রিমাকে জিজ্ঞেস করে, এই মেয়েটাকে কোথায় যেন আমি দেখেছি। রিমা বলে, ওটা আপনার মনের ভুল,
আমার তো মনে হয় না যে আপনি ওকে কোনোদিনও দেখেছেন বলে। ঋতুর যেন বারবার করে মনে হতে থাকে যে ছায়াকে সে চেনে। কিছুক্ষণ পরে দেখা যায় ঋতু ঘরের মধ্যে কি জানি একটা খোঁজার চেষ্টা করছে। আসলে তার হাতে পরার ব্রেসলেটটা সে খুঁজে পাচ্ছে না। সেই ব্রেসলেটটা রয়েস তাকে তার বিয়েতে গিফট করেছিল। অবশেষে সেটাকে খুঁজে না পেয়ে সে রয়েসকে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলে। রয়েস বাড়িতে এলে ঋতু তাকে তার ব্রেসলেট হারিয়ে যাওয়ার ব্যাপারটা জানায় আর রয়েসকে বলে তোমার জন্য আরেকটা সারপ্রাইজও আছে। দেখা যায় ঋতু রয়েসকে তার পেইন্টিং রুমে নিয়ে গিয়ে 3টে নতুন পেইন্টিং দেখায়। আজকে সে বগনভেলিয়ার পেইন্টিং বাদ দিয়ে নতুন কিছু পেইন্টিং করেছে। ঋতু তার নতুন পেইন্টিংগুলো বাচ্চাদেরকেও দেখায়। এরপর মুভিতে পরের দিন সকালের সিন দেখানো হয়। দেখা যায় ঋতুদের বাড়িতে এসিপি ডেভিড এবং এক পুলিশ ইন্সপেক্টর এসে হাজির। এসিপি ডেভিড ডক্টর রয়েসকে ঋতুর ফটো দেখিয়ে জিজ্ঞেস করে এই মহিলাকে আপনি চেনেন? ডক্টর রয়েস বলে এ তো আমারই ওয়াইফ। এসিপি ঘরের মধ্যে ঢুকে আসে এবং রয়েসকে বলে আপনার ওয়াইফকে এখানে রাখুন। ঋতুকে এসিপি তার একটা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখিয়ে জিজ্ঞেস করে এটা কে চিনতে পারছেন? ঋতু বলে এটা তো আমি। এসিপি বলে তাহলে তাড়াতাড়ি বলে দিন আপনি সেখানে কি করছিলেন? ঋতু বলে এই জায়গাটা কোথায় বলুন তো, আমি তো ঠিক চিনতে পারছি না। এসিপি বলে এটা মারিয়াম কলেজের হোস্টেলের বাইরে সিসিটিভি ফুটেজ। ঋতু বলে আমার না ঠিক মনে পড়ছে না। ডেভিড একটা মেয়ের ছবি দেখিয়ে বলে এই মেয়েটার নাম ছায়া কার্তিকিয়ান, ওকে আপনি চেনেন? ঋতু বলে এই মেয়েটাকে আমার চেনা চেনা লাগছে কিন্তু মনে পড়ছে না যে আমি ওকে কোথায় দেখেছি। রয়েস এসিপিকে বলে আপনি একটু বাইরে আসবেন, আপনার সাথে একটা গোপন কথা আছে। রয়েস এসিপিকে ঋতুর মানসিক অবস্থা সম্পর্কে জানায়। ডক্টর রয়েস বলে আপনি ওকে যতই জিজ্ঞেস করুন না কেন ও ঘুরিয়ে ফিরিয়ে কোনো না কোনো নতুন গল্প বানিয়ে আপনাকে বলবে। এসিপি বলে আপনার ব্যাপারটা আমি বুঝতে পারছি। আসলে এই যে মেয়েটি মিসিং হয়েছে সেই মেয়েটি একজন বড় পলিটিক্যাল লিডারের মেয়ে। সে কারণের জন্য আমাদের উপর অনেক বেশি প্রেশার আসছে। আপনার ওয়াইফই একমাত্র ব্যক্তি যাকে লাস্ট সিসিটিভি ক্যামেরাতে ছায়ার সাথে দেখা গেছিল। আপনি পুলিশ ক্লাবে কালকে আপনার ওয়াইফকে নিয়ে আসবেন, সেখানে কিছু জিজ্ঞাসাবাদ করা হবে আপনাদেরকে, আর আপনার ওয়াইফের মেডিকেল রিপোর্টটাও নিয়ে আসতে ভুলবেন না। পরের দিনকে ঋতুকে নিয়ে ডক্টর রয়েস সেই পুলিশ ক্লাবে যায়। এসিপি ঋতুকে ভিতরের ঘরে নিয়ে এসে প্রশ্ন শুরু করে। এসিপি ঋতুকে ছায়ার ফটোটা দেখিয়ে বলে এই মেয়েটাকে আপনি কোথায় দেখেছেন? ঋতু বলে এই মেয়েটাকে আমি কোথাও একটা জিনিস দেখেছি কিন্তু সেটা আমার ঠিক মনে পড়ছে না। এসিপি ঋতুকে জিজ্ঞেস করে আপনি মারিয়াম কলেজের লেডিস হোস্টেলের সামনে কি করছিলেন? দেখা যায় ঋতু ছায়ার ব্যাপারটা নিয়ে চিন্তা করতে শুরু করেছে। ঋতু বলে মারিয়াম কলেজের সামনে আমি ছায়াকে কোনো একটা মহিলার সাথে দেখেছিলাম আর আমার মনে হয় সেটা রিমা ছিল। এসিপি বলে রিমাকে? ঋতু বলে রিমা আমাদের বাড়িতে কাজ করে। ঋতু এখান থেকে বেরিয়ে এসে রয়েসের পাশে গিয়ে বসলে রয়েস ঋতুকে বলে তুমি বেকার বেকার রিমার নামটা বললে, তোমার যা মেডিকেল কন্ডিশন তাতে তোমার এই ধরনের স্টেটমেন্ট দেওয়াটা একদম উচিত হয়নি। এসিপি রিমাকে এবং তার হাজবেন্ড বিজুকে সেখানে ডেকে পাঠায়। রিমাকে এসিপি জিজ্ঞেস করে তুমি এই মেয়েটাকে চেনো? রিমা বলে স্যার আমি এই মেয়েটাকে কোনোদিনও দেখিনি। এসিপি রিমাকে বলে ঋতু যে বললো তোমাকে মেয়েটার সাথে দেখেছে। রিমা বলে স্যার ওই দিনকে তো আমি আমার হাজবেন্ডের সাথে আমাদের রিলেটিভের বাড়িতে গেছিলাম। রিমাকে সেখান থেকে বেরিয়ে যেতে বলে এসিপি রিমার স্বামী বিজুকে সেখানে নিয়ে এসে একই প্রশ্ন করে। দেখা যায় সেও একই উত্তর দেয়। এসিপি ডেভিড বুঝতে পারে যে ঋতু এই কথাটা তাদেরকে বানিয়ে বলেছে। এরপর এসিপি রয়েসকে ডেকে পাঠায়। রয়েস বলে ঋতু যাদেরকে চেনে তাদেরকে নিয়ে তাদের গল্পের চরিত্রগুলোকে তৈরি করেছে। ওকে 2 দিন পরে এটা নিয়ে জিজ্ঞেস করবেন, দেখবেন আরও একটা নতুন কোনো গল্প বানিয়ে আপনাকে বলবে। এসিপি রয়েসকে জিজ্ঞেস করে আপনার বাড়ির সিসিটিভি ফুটেজটা আমি নিয়েছিলাম, সেখানে দেখলাম আপনার বাড়িতে চোর এসেছিল, তো পুলিশ কমপ্লেন করেননি কেন? রয়েস বলে আসলে চোর এসে কিছুই নিয়ে যায়নি, সে কারণের জন্য আমি ভাবলাম যে বেকার বেকার পুলিশ কমপ্লেন করে আর কি লাভ। এসিপি রয়েসকে বলে আসলে এই মেয়েটি মিসিং কেসে আপনার ওয়াইফ আমাদের একমাত্র লিড। ওই সিসিটিভি ফুটেজে আপনার ওয়াইফকে ছায়ার পেছন পেছন যেতে দেখা গেছে। ডক্টর রয়েস বলে ওর যা মানসিক কন্ডিশন তাতে আমার মনে হয় না যে ওর থেকে আপনি কোনো প্রকার সাহায্য পাবেন। এসিপি বলে তাহলে একটা কাজ করি, আপনার ওয়াইফের যে রোগ আছে সেই রোগের যে বিশেষজ্ঞ তাকে আমরা এখানে নিয়ে আসি, হয়তো আমরা কোনো হেল্প পেয়ে যাব। আমি একজন ক্রিমিনোলজিস্টকে আনতে চাই আর সেটা কালকেই। ডক্টর রয়েস এসিপির কথাতে রাজি হয়ে যায়। যাওয়ার আগে রয়েস এসিপিকে বলে স্যার আপনাকে একটা কথা বলতে চাই, আমাদের কোনো সন্তান নেই, ওটা ঋতুর হ্যালোজিনেশন, ও ওইভাবেই বেঁচে আছে। ওকে যদি সত্যিটা জানানো হয় তাহলে ওর বেঁচে থাকার ইচ্ছাটাই মরে যাবে, দয়া করে এটা খেয়াল রাখবেন। কথাটা শুনে এসিপি অবাক হয়ে যায়, তার মুখ থেকে কোনো কথাই বেরোচ্ছিল না তখন। রাতের বেলা এসিপি ড্রিঙ্ক করতে করতে ইন্সপেক্টরকে বলে এই এলাকাতে যে মেয়েগুলো মিসিং হয়েছে সবার ডিটেলস এবং ফটো জোগাড় করো। কালকে সকালে ঋতুকে এসে মেয়েদের ফটো দেখিয়ে জিজ্ঞেস করতে হবে যে তাদের মধ্যে কাউকে চেনে কিনা। পরের দিন সকালবেলা আমরা ক্রিমিনোলজিস্ট মীরাকে সেখানে দেখতে পাই। মীরা ঋতুর সাথে কথা বলতে শুরু করে। সে ঋতুকে জিজ্ঞেস করে তুমি তো তোমার জীবনে ঘটে যাওয়া সবকিছু ফোনের মধ্যে রেকর্ড করে রাখো তাই না? তো যেদিনকে ছায়া মিসিং হলো সেই দিনের রেকর্ডিং গুলো কোথায়? ঋতু বলে সেটা তো আমার মনে পড়ছে না, তবে সবকিছু
আমি রেকর্ডিং করি না, যেগুলো আমার গুরুত্বপূর্ণ বলে মনে হয় একমাত্র সেইগুলোই আমি রেকর্ডিং করি এবং ডায়েরিতেও ঠিক সেইগুলোই লিখে রাখি। মীরা বলে, তোমার ছায়ার সম্পর্কে কিছুই মনে পড়ছে না? ঋতু বলে, আমি তো অনেক মনে করার চেষ্টা করছি, কিন্তু আমার তো কোনো কিছুই মনে পড়ছে না। এসিপি ঋতুকে ছায়ার হোস্টেলের বাইরে সিসিটিভি ফুটেজটি দেখিয়ে বলে, এই দেখো, তোমাকে ছায়াদের হোস্টেলের ক্যামেরাতে দেখা গেছে, তুমি 7 বার সেখানে গিয়েছিলে এবং লাস্ট বার তুমি ছায়াকে ফলো করছিলে। তোমার কি কোনো কিছুই মনে পড়ছে না? ঋতু বারবার করে ছায়ার ব্যাপারে মনে করার চেষ্টা করতে থাকে, কিন্তু শেষমেশ তার কোনো কিছুই মনে পড়ে না। এসিপি বলে, ঠিক আছে, আজকের মতো এইটুকুই। ঋতু সেখান থেকে বেরিয়ে আসতে আসতে বারবার করে ওই দিনের ছায়ার মিসিং হওয়ার কথাটা মনে করার চেষ্টা করছিল। হঠাৎ করে ঋতুর মনে পড়ে যায় যে সেদিনকে ছায়ার সাথে রিমা নয়, ঋতু নিজেই ছিল। এরপর মুভিতে রিমাদের বাড়ির একটি দৃশ্য দেখানো হয়। দেখা যায় সেখানে ডক্টর রয়েস এবং ঋতু গিয়ে উপস্থিত। আসলে ঋতু রিমার বিরুদ্ধে পুলিশ স্টেশনে কমপ্লেন করাতে রিমা আর কাজ করবে না বলে। ডক্টর রয়েস ক্ষমা চেয়ে বলে, আসলে ঋতু না বুঝে এই রিমার নামে দোষ দিয়ে দিয়েছে, তোমরা ওকে ভুল বুঝো না, তোমরা তো জানো ওর মানসিক পরিস্থিতি কি। বিজু বলে, ঠিক আছে, শেষবারের মতো আমরা মেনে নিলাম, রিমা কালকের থেকে কাজে যাবে, কিন্তু এরকম যদি পরবর্তীকালে আরেকবার হয় তাহলে কিন্তু আমরা কাজ ছেড়ে দেবো। পরের দিনকে পুলিশ একটা ব্রিজের নিচ থেকে একটা মৃতদেহ উদ্ধার করে। সে মৃতদেহের পকেট থেকে পুলিশ একটা ব্রেসলেট উদ্ধার করে। অন্যদিকে দেখা যায় ঋতু রিমাকে জিজ্ঞেস করে, আমার ব্রেসলেটটা কোথায় গেল? রিমা বলে, আপনার মনে নেই? আপনি তো ব্রেসলেটটাকে হারিয়ে ফেলেছেন, আপনি তো সেদিনকে হসপিটালে গিয়েছিলেন, সেখানে ফেলে আসেননি তো? বা হয়তো গাড়িতে পড়ে গেছে। ঋতু আর রিমা গাড়িটাকে তন্ন তন্ন করে খোঁজার পরও তারা ব্রেসলেটটাকে পায় না। রিমা বলে, ম্যাডাম, আপনার মনে আছে রয়েস স্যার গাড়িটাকে সার্ভিসিং এ দিয়েছিল? হতে পারে সার্ভিসিং এর ছেলেরা কেউ হয়তো খুঁজে পেয়েছে। ঋতু বলে, তুমি বিজুকে ফোন করে গাড়ি নিয়ে আসতে বলো, আমরা সার্ভিস সেন্টারে যাব। সার্ভিস সেন্টারে গিয়ে খোঁজ নেওয়াতে ঋতু জানতে পারে যে 4 মাসের মধ্যে গাড়িটা এই সার্ভিস সেন্টারে সার্ভিসিং এর জন্য আসেনি। ঋতুরা তো সেটা শুনে অবাক, কারণ রয়েস তাদেরকে বলেছিল যে এই সার্ভিস সেন্টারে এই গাড়ি সার্ভিসিং করতে দিয়েছে সে। সেখান থেকে তারা হসপিটালে আসে। বিজু হসপিটালে গার্ডকে জিজ্ঞেস করে, সেদিন রাত্রিবেলা স্যার এবং ম্যাডাম এখানে এসেছিল, তা ম্যাডাম কি কোনো ব্রেসলেট এখানে খুলে রেখে দিয়ে গেছে? সিকিউরিটি গার্ড বলে, ম্যাডাম ব্রেসলেট খুলেছে কিনা সেটা আপনি ম্যাডামকেই জিজ্ঞেস করুন না, ম্যাডাম তো নিজেই গাড়ি চালিয়ে এসেছিল এখানে। বিজু কথাটা শুনে বলে, আমার সাথে মজা হচ্ছে? ম্যাডাম তো গাড়ি চালাতেই পারে না। সিকিউরিটি গার্ড বলে, তো দেখবেন চলুন, সিসিটিভি ক্যামেরাতে সব রেকর্ডিং করা আছে। ঋতুরা সেই সিসিটিভি ক্যামেরার রুমের ভিতরে গিয়ে দেখে যে সেই দিন রাত্রিবেলা ঋতু গাড়ি চালিয়ে সেখানে এসেছিল। সেটা দেখে তো সবাই অবাক, কারণ এটা সবার ধারণার বাইরে ছিল যে ঋতু গাড়ি চালাতে পারে, এবং শুধু সেটাই নয়, সে একজন এক্সপার্ট ড্রাইভার। বেশ কিছুক্ষণ পরে রয়েস বাড়িতে ফিরে আসলে ঋতু জিজ্ঞেস করে, তুমি গাড়ি সার্ভিসিং করতে কোথায় দিয়েছিলে? রয়েস বলে, কেন, যেখানে আমি প্রতিবার দেই। ঋতু বলে, আমি সেখানে গিয়েছিলাম, সেখানে আমাদের গাড়ি বিগত 4 মাসের মধ্যে একবারও আসেনি। রয়েস বলে, আসলে সেদিনকে গাড়িতে রক্তের দাগ লেগেছিল, তো সেই কারণের জন্য লোকাল গ্যারেজে দিয়েছিলাম। ঋতু বলে, আমাকে সত্যি করে বলো তো, আমি কি গাড়ি চালাতে জানি? রয়েস বলে, হ্যাঁ, আমি তো তোমাকে শিখিয়েছিলাম গাড়ি চালানো, তো তুমি এই ধরনের প্রশ্নগুলো কেন করছো? ঋতু বলে, সেদিনকে রাতের বেলা আমি গাড়ি চালিয়ে হসপিটালে গেছিলাম, আমি হসপিটালের সিসিটিভি ফুটেজ থেকে সেটা দেখেছি। সত্যি সত্যি বলো তো, সে রাত্রিরে কি হয়েছিল? রয়েস বলে, আসলে সেদিনকে রাত্রিবেলা ওই চোটটা আমার মাথায় আঘাত করাতে আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফেরার পরে তোমার পাশে আমি একজন অচেনা লোককে দেখি আমার হাতের পাশে রাখা টেবিল ল্যাম্প দিয়ে তার মাথায় আঘাত করি। লোকটা সেখান থেকে পালিয়ে গেলে আমরা গাড়ি নিয়ে তাকে ফলো করতে থাকি। বেশ কিছুক্ষণ যাওয়ার পরে একটা ব্রিজের সামনে লোকটা আমাদেরকে দেখে প্যানিক করে ব্রিজ থেকে ঝাঁপ দেয়, আর আমরা সেখান থেকে হসপিটালের দিকে যেতে থাকি। কিছুক্ষণ পরে আমার প্রচন্ড পরিমাণে শরীরে অস্বস্তি হতে শুরু করলে সেই সময় তুমি আমাকে পাশের সিটে বসিয়ে নিজে ড্রাইভ করে হসপিটালে নিয়ে যাও। তোমার পাশের টেবিলের ল্যাম্পটাকে দেখো, সেটা নতুন, কারণ আগেরটা সেই রাতেই ভেঙে গেছিল। রয়েস ঋতুকে বলে, এই ঘটনাটা আমি তোমাকে আরো অনেকবার বলেছি, কিন্তু কোনোবারই তুমি মনে রাখতে পারোনি। কথাটা শোনার সঙ্গে সঙ্গে ঋতু কান্নায় ভেঙে পড়ে। সে বলে, আসলে আমার কিছু মনে থাকে না তো, সেই জন্যই আমি বুঝে উঠতে পারছিলাম না যে কি হয়েছে। আমি তোমাকে ভুল বুঝেছি, আমাকে তুমি ক্ষমা করে দিও রয়েস। মুভির সিন চলে যায় পরের দিন সকালে। ঋতু এবং রয়েসকে আবার পুলিশ ক্লাবে দেখা যায়। যেরকম ব্রেসলেট পুলিশ সেই চোরটার থেকে উদ্ধার করেছিল, ঋতুর হাতে ঠিক একই রকম একটা ব্রেসলেট দেখতে পাওয়া যায়। ঋতুকে এসিপি আবার ছায়ার ব্যাপারে জিজ্ঞেস করলে ঋতু আবার একটা নতুন গল্প বানিয়ে বলে। এসিপি ঋতুর উপর বিরক্ত হয়ে গিয়ে ঋতুকে ঘরের থেকে যেতে বলে, এবং তারপর ডক্টর রয়েসকে ঘরে নিয়ে এসে বলে, ঋতুর সাথে
সাথে ছায়ার কোনো না কোনো একটা কানেকশন আছে, না হলে ও এইখানে কি করছিল। রয়েস বলে, আমি যখন বাড়ি থাকি না তখন মাঝে মধ্যে ও রিমার সাথে বাজারে যায় এবং বাজারে যাতায়াত করার রাস্তাটা ওই কলেজের হোস্টেলের সামনে দিয়েই। হতেই পারে যে হয়তো রাস্তা দিয়ে যাতায়াত করতে করতে ছায়ার সাথে কোনো সময় দেখা হয়েছে তার, বা ক্যাজুয়ালি হয়তো কোনো সময় কথা বলেছে। আপনি খামোকা চেষ্টা করছেন, আমার মনে হয় না ঋতুর থেকে আপনি কোনো সলিউশন পাবেন। এসিপি বলে, কেন জানি না আমার মন বলছে যে ঋতু জানে সেদিনকে ছায়ার সাথে কি হয়েছিল। এরপর মুভিতে পরের দিনের একটি সিন দেখানো হয়। দেখা যায় ঋতু তার পেইন্টিং রুমে পেইন্টিং করছে। কিছুক্ষণ পরে রিমা এসে ঋতুকে বলে, ম্যাডাম বেডশিটগুলো লন্ড্রিতে দেবো, ওগুলো আপনি নিয়ে আসুন। ঋতু বেডরুমে গিয়ে বিছানার চাদরটাকে সরাতেই সেখান থেকে দুটো কাগজ মাটিতে পড়ে যায়। কাগজটাকে এসে কোনো রকমে রিমার চোখের আড়াল করে। রিমা চলে গেলে ঋতু সেটা খুলতেই অবাক হয়ে যায়। কাগজ দুটোর একটাতে লেখা আছে, সেদিনকে রাত্রিবেলা আমাদের ঘরে চোর ঢুকেছিল, আর দ্বিতীয়টাতে লেখা আছে, ছায়া কার্তিকেয়ানকে আমি চিনি। এটা পড়ার সাথে সাথে ঋতুর কেমন একটা যেন অস্বস্তি বোধ হতে শুরু হয়। সে কিছুতেই মনে করে উঠতে পারছিল না যে সে ছায়া কার্তিকেয়ানকে কিভাবে চেনে। এবার মুভিতে পরের দিনের একটি সিন দেখানো হয়। দেখা যায় পুলিশ আবার রয়েসদের বাড়িতে আসে। এসিপি ঋতুকে একটা ফটো দেখিয়ে জিজ্ঞেস করে, এই লোকটাকে চেনেন? ঋতু বলে, না, একে তো কোনোদিনও দেখিনি। এসিপি বলে, এ একজন ক্রিমিনাল ছিল, এখন মারা গেছে। এসিপি সে ডেড বডির থেকে উদ্ধার করা ব্রেসলেটটাকে ঋতুকে দেখিয়ে বলে, দেখুন তো এই ব্রেসলেটটা চিনতে পারছেন কিনা, এটা কি আপনার? ঋতু বলে, না, আমার ব্রেসলেটটা তো আমার হাতেই আছে। এরপর স্কুল বাসের শব্দ পেয়ে ঋতু বলে, আমার ছেলেমেয়েরা চলে এসেছে, আমি ওদেরকে রিসিভ করতে যাচ্ছি। মীরা রয়েসকে জিজ্ঞেস করে, এটা কি ওনার ডেইলি রুটিন? রয়েস বলে, হ্যাঁ, ও আসলে ওর নিজের দুনিয়াতেই ব্যস্ত থাকে। ওর নিজের মতন করে একটা দুনিয়া বানিয়ে নিয়েছে, আর সেই দুনিয়ার জিনিসগুলোকে একমাত্র ওই দেখতে পায়। এসিপি জিজ্ঞেস করে, এই ব্রেসলেটটা আপনার ওয়াইফের ছিল না? রয়েস বলে, হ্যাঁ, আসলে ওই লোকটা আমাদের বাড়ির থেকে এই ব্রেসলেটটা চুরি করে পালিয়ে গেছিল, আর এই ব্রেসলেটটা নিয়ে ঋতুর যাতে কোনো সমস্যা না হয় সেই কারণের জন্য আমি তাকে এই একই রকম দেখতে একটা ব্রেসলেট বানিয়ে দিয়েছি। ওকে প্লিজ কিছু জানাবেন না, হ্যাঁ। এরপর পুলিশরা বাড়ির থেকে চলে গেলে কিছুক্ষণের মধ্যে ডক্টর রয়েস হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। তারপর দেখা যায় ঋতু বাথরুমে শাওয়ার নিতে গিয়ে খেয়াল করে যে তার শরীরে কিছু ক্ষত চিহ্ন রয়েছে। সে কোনো কিছুতেই মনে করতে পারছিল না যে সেই চিহ্নগুলো তার শরীরে কিভাবে আসলো। তবে কি যেদিন চোর এসেছিল সেদিনকে কিছু হয়েছিল? বাথরুম থেকে বেরিয়ে এসে ঋতু চিন্তা করতে থাকে যে ওই রাত্রে যেগুলো হয়েছিল সেগুলো সবই তো সিসিটিভি ক্যামেরাতে রেকর্ডিং করা থাকবে। ঋতু রিমাকে বলে, সিসিটিভি ক্যামেরার মেয়েটার নাম্বারটাকে বের করে তাকে ফোন করো। মেয়েটি আসলে ঋতু সিসিটিভি ক্যামেরার ফুটেজে পরিষ্কার দেখতে পায় যে সেই রাতে তাদের ঘরে চোর এসেছিল। চোর আসার পরে চোরটা পালিয়ে গেলে তারা চোরকে গাড়িতে করে ফলো করে। মুভির সিন চলে যায় রাতের বেলায়। দেখা যায় ঋতু আবার বাথটবে স্লিপ কেটে পড়ে গেছে। রয়েস ঋতুর মাথা মুছে দিতে দিতে বলে, তোমাকে তো বারবার করে বারণ করেছি যে তুমি বাথটবে ভর্তি করে জল রাখবে না, তোমার তো এই ধরনের অ্যাক্সিডেন্ট আগেও অনেকবার হয়েছে। রয়েস ঋতুকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন সকালবেলা ঋতু এবং রয়েস পুলিশ ক্লাবে গিয়ে এসিপির সাথে দেখা করে। এসিপি প্রশ্ন করতে শুরু করলে রয়েস এসিপিকে বলে, আপনাকে তো বারবার করে আমি ঋতুর মেডিকেল কন্ডিশনের কথা বলেছি, আপনারা তবুও ওকে ডিস্টার্ব করছেন। এসিপি কথাটা শুনে বলে, আমরা এমনি এমনি ডিস্টার্ব করছি না, এটা শুধুমাত্র একটা মেয়ের মিসিং এর কথা না, এখানে তিনটে মেয়ে একইভাবে মিসিং হয়েছে, আর আমার বিশ্বাস যে আপনার ওয়াইফ তাদের সম্পর্কে জানে। এরপর রয়েস ঘর থেকে বেরিয়ে গেলে ঋতুকে ভিতরে ডাকা হয়। তারা ঋতুকে ছায়ার ফটোর সঙ্গে আরো দুটো মেয়ের ফটো দেখায় আর বলে, এরাও ঠিক একইভাবে এই এলাকা থেকে মিসিং হয়েছে, আপনি কি এদেরকে চেনেন? ঋতু মাথা নেড়ে বলে, না, আমি তো এদেরকে কোনোদিনও দেখিনি। মেয়েরা ঋতুকে বলে, একটু ভালো করে চিন্তা করে দেখুন তো। ঋতু বলে, না, আমার তো কোনো কিছুই মনে পড়ছে না। পরের দিন ঋতু আর রিমা বাজারে গেলে ঋতু বারবার করে মনে হতে থাকে যে তাকে কেউ ফলো করছে। রিমাকে কথাটা বলাতে রিমা বলে, না, কেউ তো ফলো করছে না তোমাকে, এটা তোমার মনের ভুল। এরপর দেখা যায় মীরা হসপিটালে গিয়ে রয়েসের সাথে দেখা করে। মীরা বলে, আমি ঋতুর সাইকোলজিক্যাল অ্যানালিসিস করতে চাই, এর থেকে ওর মাথার মধ্যে কি হিস্ট্রি আছে সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। রয়েস বলে, তোমরা তো জানো ওর মেন্টাল কন্ডিশন কিরকম, তা সত্ত্বেও তোমরা এটা করতে চাও? মীরা বলে, এটা শুধুমাত্র একটা মেয়ের মিসিং নয়, এটা তিনটে মেয়ের মিসিং এর কথা, তাদেরকে দীর্ঘদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঋতুর হেল্প আমাদের একান্ত প্রয়োজন। সবকিছু শোনার পরে রয়েস মীরার কথায় রাজি হয়ে যায়। মীরার কথা মতন পরের দিন রয়েস ঋতুকে পুলিশ ক্লাবে নিয়ে আসলে ঋতুর সাইকোলজিক্যাল অ্যানালিসিস শুরু হয়। টেস্টটা চলাকালীন মীরা সেই মেয়েদের সম্পর্কে ঋতুকে প্রশ্ন করে যায়।
কিন্তু ঋতুর মাথার মধ্যে তখন অন্য একটা দৃশ্য চলছে। ঋতু যেন কোনো একটা জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াচ্ছে, কে জানি ঋতুকে তাড়া করেছে। অবশেষে ঋতু একটা জলাশয়ের মধ্যে পড়ে যায়। মীরা টেস্টটাকে শেষ করে রয়েসকে বলে, ঋতু কোনো একটা জলাশয়ের কথা উল্লেখ করছিল, আপনি কি এই বিষয়ে কিছু জানেন? রয়েস বলে, হতে পারে ওর ছোটবেলাতে কোনো কিছু হয়েছে, আমাদের বিয়ে হওয়ার পরে তো কোনো কিছুই হয়নি। মীরা বলে, ঋতুকে যতবার ধরে আমরা মেয়েদের সম্পর্কে জিজ্ঞেস করছিলাম ততবার ধরে ঋতুর চোখ দিয়ে জল পড়ছিল এবং ঋতুর মুখের হাবভাব চেঞ্জ হয়ে যাচ্ছিল। সে যেন মেয়েদের সম্পর্কে কিছু একটা জানে যেটা সে মনে করতে পারছে না। মেয়েরা যেখান থেকে মিসিং হয়েছে সেই জায়গাগুলোতে আমি ঋতুকে নিয়ে যেতে চাই, হয়তো সেই জায়গাগুলোকে দেখে ওর কিছু মনে পড়বে। দেখা যায় ঋতুকে সেই স্থানগুলোতে নিয়ে যাওয়া হলে তাকে জিজ্ঞেস করা হয়, আপনার কিছু মনে পড়ছে? কিন্তু ঋতুর কোনো কিছুই মনে পড়ছে না। এরপর মীরা ঋতুকে এসে পেইন্টিং শপে নিয়ে গিয়ে পেইন্টিং শপের মালিককে জিজ্ঞেস করে, ঋতুর পেইন্টিংগুলো কে কিনছে? লোকটা বলে, পেইন্টিংগুলো ওনার হাজবেন্ড কিনে নিয়ে যায়। ওনার হাজবেন্ড আমাকে 4,000 টাকা দেয় আর 1,000 টাকা আমি আমার পকেটে রেখে 3,000 টাকা ঋতু ম্যাডামকে দিয়ে দিই। মীরা ঋতুকে জিজ্ঞেস করে, ডক্টর রয়েসকে এখন কোথায় পাওয়া যাবে? ঋতু বলে, ওকে এখন ফার্ম হাউসে পাওয়া যাবে। এরপর মীরা ওখান থেকে বেরিয়ে রয়েসের ফার্ম হাউসে যায়। সেখানে পৌঁছে রয়েসকে জিজ্ঞেস করে, আপনি ঋতুর পেন্টিংগুলোকে কিনে নিয়ে আসেন? রয়েস বলে, আসলে আমি আগে থেকেই দোকানদারকে 4,000 টাকা দিয়ে আসি, ও 1,000 টাকা রেখে দিয়ে 3,000 টাকা ঋতুকে দেয়। মীরা ঋতুর পেন্টিংগুলোকে দেখতে চাইলে রয়েস মীরাকে ঋতুর পেন্টিংগুলো দেখায়। মীরা রয়েসকে জিজ্ঞেস করে, এই প্রপার্টিটা কি আপনার? রয়েস বলে, এটা আসলে আমার দাদুর ছিল, সেখান থেকে আমি পেয়েছি। প্রতিটা ছেলে মেয়ের জন্য তার বাবা থাকে হিরো, কিন্তু আমার ক্ষেত্রে আমার দাদু হচ্ছে আমার হিরো। কথা বলতে বলতে মীরা জানলার পর্দা সরালে দেখতে পায় সেখানে অনেকগুলো বগনভিলিয়া গাছ, ঠিক সেই রকম গাছ যেরকম ঋতুর পেইন্টিংয়ে আছে। মীরা রয়েসকে জিজ্ঞেস করে, ঋতু এখানে আসে? রয়েস বলে, আগে আসতো, এখন আর ওর খুব একটা আশা হয় না। হঠাৎ করে মীরা শুয়োরের আওয়াজ শুনতে পায়। সেটা শোনা মাত্রই মীরা কেমন যেন একটু ভয় পেয়ে যায়। মীরা রয়েসকে জিজ্ঞেস করে, এখানে শুয়োর পোষেন আপনি? রয়েস বলে, শুধু শুয়োর না, ছাগল, মুরগি, কুকুর আরো অনেক কিছু আছে এখানে। মীরা বলে, আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। এই কথা বলে মীরা সেখান থেকে বেরিয়ে চলে আসে। এরপর মুভির সিন চলে যায় রাত্রিবেলাতে। দেখা যায় ঋতু কোনো একটা জায়গা থেকে বাড়ি ফিরল। পরদিন সকালবেলায় রয়েস বেডরুমে গিয়ে বিছানার নিচ থেকে ঋতুর লেখা নোটসগুলোকে বার করে নেয়। সেখানে 3টি নোটস দেখা যায়। প্রথমটাতে লেখা আছে, আমি ব্যাটম্যান এবং সানফ্লাওয়ার ছবিটাকে মীরাকে দিয়েছি। দ্বিতীয়টাতে লেখা আছে, মীরা কালকে সকালে আবার আসবে আর আমাকে ফার্ম হাউসে নিয়ে যাবে। আর তৃতীয়টাতে লেখা আছে, মীরা বলেছে আমাদের কোনো সন্তান নেই। রয়েস সেই নোটসগুলোকে সেখান থেকে সরিয়ে দেয়। কিছুক্ষণ পরে ঋতু বাচ্চাদের রুমের সামনে দিয়ে যেতে গিয়ে দেখে রয়েস বাচ্চাদের রুমের মধ্যে দাঁড়িয়ে আছে। ঋতু সেই রুমে ঢুকে রয়েসকে জিজ্ঞেস করে, তুমি কি এখানে কিছু খুঁজছো? রয়েস বলে, এখানে দুটো পেইন্টিং ছিল, সানফ্লাওয়ার এবং ব্যাটম্যান। সে দুটো পেইন্টিং কোথায়? ঋতু বলে, মীরাকে দিয়েছি। রয়েস জিজ্ঞেস করে, মীরা পেইন্টিং নিয়ে কি করবে? ঋতু বলে, আমি জানি না, ও বললো নিয়ে যাবে। ঋতুর সাথে কথা বলতে বলতে রয়েস ঋতুকে স্নান করাতে নিয়ে যায়। বাইরে বেরোলে দেখা যায় এসিপি ডেভিড সেখানে এসে হাজির। ডেভিড ঋতুকে জিজ্ঞেস করে, মীরার সাথে আপনার কখন দেখা হয়েছিল? ঋতু বলে, মীরা তো কালকে বিকালেই আমাদের এখানে এসেছিল। এসিপি জিজ্ঞেস করে, তারপর ওর সাথে আপনার কোনো কথা হয়েছে? ঋতু বলে, না, কোনো কথাই তো হয়নি। কেন, কোনো সমস্যা হয়েছে? এসিপি বলে, মীরা কাল রাত থেকে মিসিং। কোন একটা গাড়ির হর্ন শুনে মীরা ঘরের বাইরে বেরিয়ে যায় আর তারপরে মীরা আর ঘরে আসেনি। পুলিশরা রয়েসদের ঘরের সিসিটিভি ক্যামেরা ঘেটে চেক করতে থাকে। সেখানে দেখা যায় মীরা ঋতুর সাথে ঋতুদের ঘরে বসে কথা বলছে। কিছুক্ষণ পরে মীরা সেখান থেকে কিছু পেইন্টিং নিয়ে চলে যায় আর তার কিছুক্ষণ পরে রয়েস বাড়িতে ফিরে আসে। আবার এটাও দেখা যায় যে রাত্রিবেলা রয়েস এবং ঋতু কোনো একটা জায়গায় বের হলো। রয়েস বলে, আসলে আমরা কালকে একটা রেস্টুরেন্টে খেতে গেছিলাম। রেকর্ডিংগুলোকে কপি করে এসিপি রয়েসের বাড়ি থেকে চলে যায়। ক্যামেরার ফুটেজগুলোর দিকে তাকিয়ে ঋতু কালকের ঘটনাটাকে মনে করার চেষ্টা করছিল। রয়েস ঋতুকে বলে, আজকে আমি ছুটি নিয়েছি, আসলে ফার্মের থেকে কিছু চাষের ফসল আমি বিক্রি করে দিচ্ছি, তো সেটা কেনার জন্য লোক আসবে আজকে। কিছুক্ষণের মধ্যে রিমা চলে আসলে রয়েস ঋতুকে রিমার কাছে রেখে দিয়ে ফার্মের দিকে রওনা দেয়। এরপর মুভিতে রয়েসের ফার্মের একটি সিন দেখানো হয়। সেখানে দেখা যায় রয়েস ফ্রিজ থেকে কিছু কাঁচা মাংসের টুকরো বার করে সেটাকে আগুনে পুড়িয়ে কুকুরদেরকে খাইয়ে দেয় এবং তারপরে তার দাদুর ফটোর সামনে চেয়ার নিয়ে বসে ড্রিঙ্ক করতে থাকে। এখান থেকে মুভিটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। মুভিতে রয়েসের ছোটবেলার কিছু সিন দেখানো হয়। রয়েসের দাদু সেই সময়কার গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি ছিল এবং গ্রামের লোকজন তার কথা মেনে চলত। রয়েসের বাবা তার দাদুর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করার কারণে রয়েসের বাবাকে তার দাদু বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং রয়েসের মা এবং রয়েসকে ঘরে নিয়ে আসে। রয়েসের দাদুর আদব কায়দা এবং রাজকীয় চাল রয়েসের খুব পছন্দ ছিল। মাঝে মাঝে সে তার দাদুর লাঠিটাকে হাতে নিয়ে দাদুর চেয়ারে বসতো। একদিন তার দাদু সেটাকে দেখে তাকে বলে, তোমার এইগুলো খুব পছন্দ তাই না?
তুমি আমার জমি সম্পত্তি সব কিছু পাবে, শুধু তুমি তোমার বাবার মতন হইও না। একদিন গ্রামে বেশ বড় করে পুজো হচ্ছিল। সেদিন রয়েসের দাদু গ্রামের সকলের জন্য খাওয়ার আয়োজন করে। রয়েস তার দাদুর আদব কায়দাগুলোকে খুব ভালো করে অভ্যাস করার চেষ্টা করছিল। রাত্রিবেলা কান্নার শব্দ পেয়ে রয়েস গাছের আড়াল থেকে দেখে যে তার দাদু গ্রামের দুটি মেয়েকে ধরে নিয়ে এসেছে। মূলত রয়েসের দাদু তার যৌন ক্ষুধা মেটানোর জন্য ওই অল্প বয়সী মেয়েদেরকে গ্রামের থেকে তুলে নিয়ে আসতো। আর যৌন ক্ষুধা মিটে যাওয়ার পরে রয়েসের দাদু সেই মেয়েগুলোকে মেরে ফেলতো এবং তারপর তার কর্মচারীকে দিয়ে সেই মেয়েগুলোর দেহ টুকরো টুকরো করে কেটে তার পোষ্য জন্তুদেরকে খাইয়ে দিত। এই পুরো ঘটনাগুলো রয়েস লুকিয়ে লুকিয়ে দেখছিল। একদিন রয়েস দেখে তার দাদু তারই এক কর্মচারীকে কাজে পাঠিয়ে তার স্ত্রীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করছে। রয়েস সেই পুরো ঘটনাটাকে জানলা দিয়ে দেখে ফেলে। পরের দিনকে জানলা দিয়ে উকি মারলে সেই কর্মচারী স্ত্রী রয়েসকে হাতে নাতে ধরে ফেলে এবং তাকে তার নিজের ঘরের মধ্যে নিয়ে যায়। অর্থাৎ বই খাতা খোলার বয়সে রয়েস প্যান্ট খুলেছিল। তা যাই হোক, মুভি থেকে এটা বোঝা যায় যে সেই সময় থেকেই রয়েস তার দাদুর আদব কায়দা এবং দাদুর নেশাগুলোকে খুব ভালো মতনই রপ্ত করেছিল। এবার মুভিটা বর্তমানে ফিরে আসে। দেখা যায় রয়েস তার দাদুর লাঠিটাকে হাতে নিয়ে তার ফার্ম হাউসের বেসমেন্টের একটি ঘরে নেমে আসে। সেখানে মীরাকে বাঁধা অবস্থায় দেখতে পাওয়া যায় আর তার পাশের জানলায় একটা বগনভেলিয়া গাছ দেখতে পাওয়া যায়। মুভির সিন চলে যায় ঋতুর ঘরে। ঋতু কাঁদতে কাঁদতে বলে, আমি গতকালের কথা চিন্তা করার চেষ্টা করছি, কিন্তু যতবারই চিন্তা করার চেষ্টা করছি ততবারই মনে হচ্ছে আমি যেন জলে ডুবে যাচ্ছি। তুমি কি মীরাকে দেখেছিলে কালকে? রিমা বলে, আসলে আমি তার আসার কিছুক্ষণ আগেই বাড়ি থেকে চলে গেছিলাম। তুমি তো সবকিছু ফোনে রেকর্ডিং করে রাখো। ঋতু বলে, আমার ফোনের রেকর্ডিংগুলো আমি পাচ্ছি না, আর আমার যে পেন্টিংয়ের ফটোগুলো আমি তুলেছিলাম সে ফটোগুলো পর্যন্ত আমার ফোনের মধ্যে নেই, কিভাবে জানি ডিলিট হয়ে গেছে। মীরা বলে, তুমি সিসিটিভি ফুটেজ চেক করো, সেখানেই তো সব পেয়ে যাবে। দেখা যায় ঋতু সিসিটিভি ফুটেজ চেক করা শুরু করে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে মীরা ঋতুকে কিছু একটা বলছে, কিন্তু কি বলছে সেটা ঋতুর মনে পড়ছে না। ঋতু তার বেডরুমে ঢুকে বিছানার তোষক এবং বিছানার চাদর সরিয়ে তন্ন তন্ন করে তার লেখা নোটগুলো খোঁজার চেষ্টা করে। ঋতু ভাবে, আমার সব গোপন নোটগুলো তো আমি এই বিছানার তলাতেই রাখতাম, এখানে তো একটাও নেই। ঋতু অবশেষে সেগুলোকে খুঁজে না পেয়ে আবার সিসিটিভি ফুটেজ চেক করতে বসে। সেখানে ঋতু লক্ষ্য করে যে রয়েস ঘরের বিভিন্ন কোণাগুলোতে তন্ন তন্ন করে কিছু একটা খুঁজছে। রয়েসের চালচলন দেখে ঋতুর একটু সন্দেহ হয়। ঋতু মীরাকে জিজ্ঞেস করে, রয়েস এখন কোথায় আছে? মীরা বলে, ফার্ম হাউসে। ঋতু বলে, তুমি বিজুকে ডাকো, আমরা ফার্ম হাউসে যাব। রাস্তায় যেতে যেতে মীরার ঘর দেখতে পেয়ে ঋতু বিজুকে গাড়ি দাঁড় করাতে বলে। তারপর রিমাকে বলে মীরার ঘরে গিয়ে মীরার ব্যাপারে খোঁজ নিয়ে আসতে। রিমা যখন মীরার ঘরের দিক থেকে ফেরত আসছিল তখন হঠাৎ ঋতুর মনে হয় যে মীরা তার দিকে হেঁটে আসছে। রিমা গেটের সামনে দাঁড়িয়ে বলে, আমি মীরার বাবাকে জিজ্ঞেস করেছি, উনি বললেন কালকে একটা গাড়ি হর্ন শুনে মীরা বের হয়, আর তারপর থেকেই মীরা আর ঘরে আসেনি। ঋতুর যেন মনে হলো যে সে মীরার সাথে কথা বলছে। হঠাৎ তার কালকে রাত্রিবেলার সিনগুলো মনে পড়ে গেল। ঋতুর মনে পড়ে যায় যে কালকে রাত্রিবেলা ঋতু নিজেই মীরাকে তাদের বাড়ির থেকে ডেকেছিল। ঋতু পেছন ঘুরে দেখে যে গাড়ির পাশে আর অন্য কেউ না, তার হাজবেন্ড রয়েস দাঁড়িয়ে আছে। এরপর মুভিতে রয়েসের ফার্ম হাউসের সিন দেখানো হয়। দেখা যায় রয়েস মীরাকে একটা ঘুমের ইনজেকশন দিতে যাচ্ছিল, আর ঠিক সেই সময় বাইরে ঋতুদের গাড়ির হর্নের আওয়াজ শুনে রয়েস সেখান থেকে বেরিয়ে আসে। রয়েস ঋতুকে জিজ্ঞেস করে, এ কি, তুমি এখানে কি করছো? ঋতু বলে, রয়েস মীরা এখনো কিন্তু বাড়ি ফেরেনি। রয়েস বলে, হয়তো কোথাও গেছে, তুমি টেনশন করছো কেন? আসো তোমরা ভিতরে এসে বসো। দেখা যায় ঋতু এবং মীরাকে ঘরের মধ্যে বসিয়ে রয়েস ঘরের দরজাটাকে বাইরে থেকে আটকে দেয়, আর তারপর বিজুর কাছে গিয়ে বিজুকে খুব বাজেভাবে মারতে থাকে এবং মারতে মারতে বিজুকে আদমরা করে দেয় রয়েস। সেটা দেখে ঋতু দরজার কাঁচ ভেঙে কোনো রকমে দরজার লকটাকে খুলে বাইরে বেরিয়ে আসে। আর তার মধ্যেই দেখা যায় যে রয়েস গাড়ির কাঁচের ভাঙা একটা টুকরো দিয়ে বিজুর গলায় ঢুকিয়ে বিজুকে সেখানেই মেরে ফেলে। ঋতু চিৎকার করে রিমাকে বলে, রিমা পালাও এখান থেকে। কিন্তু দেখা যায় রিমা দৌড়ে পালাতে গেলে রয়েস রিমার গলা ধরে রিমাকে এক আছাড় মারে, আর রিমা সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। এরপর রয়েস ঋতুর মাথায় হাত বুলিয়ে শান্ত করে ঋতুকে ঘরের মধ্যে ঘুম পাড়িয়ে দেয়, আর রিমাকে সেই বেসমেন্টের ঘরে নিয়ে যায়। রয়েস তার পোষা কুকুরগুলোকে ছেড়ে দিলে দেখা যায় সেই কুকুরগুলো রক্তের গন্ধ পেয়ে বিজুর শরীরের থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। এরপর রয়েস ঋতুর সব আঁকা পেইন্টিংগুলোতে আগুন ধরিয়ে দিয়ে আনন্দের সাথে নাচতে থাকে। মানে কত ধরনের সাইকো হয় পৃথিবীতে, তাই না? দেখা যায় ঋতুর হঠাৎ করে জ্ঞান ফিরে আসে, আর ঋতুর তার অ্যাক্সিডেন্টের কথাটা মনে পড়ে যায়। এবার মুভিটা ফ্ল্যাশব্যাকে চলে যায়।
ঋতুর অ্যাক্সিডেন্টের সময়ের কিছু ঘটনা দেখানো হয় মুভিতে। দেখা যায় ঋতুর ডাক্তার রয়কে বলে ঋতুর মাথায় খুব বাজেভাবে আঘাত পেয়েছে এবং তার জন্য সে অতীত সম্পর্কে আর কোনো কিছুই মনে রাখতে পারবে না। তোমাকে মাথায় রাখতে হবে যে ঋতু যেন পরবর্তীকালে কোনো রকম মানসিক আঘাত না পায়। যদি সে সেরকম কোনো আঘাত পায় বা সেরকম কোনো দুর্ঘটনার মধ্যে দিয়ে যায় তাহলে কিন্তু ঋতু তার দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো ভুলে যাবে। রয়েস কিন্তু ঋতুর এই রোগটাকে তার একটা বড় অস্ত্র হিসাবে ব্যবহার করতে শুরু করে। তার দাদুর মতন রয়েসেরও ইয়ং মেয়েদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করার নেশা ছিল, আর সেটা পূরণ করার জন্য রয়েস ঋতুকে ইউজ করে মীরা সহ আরো অনেক মেয়েকে এক এক করে কিডন্যাপ করেছিল। আর তারপর তার যৌন ক্ষুধা মিটিয়ে মেয়েগুলোর বডি টুকরো টুকরো করে তার পোষা কুকুরগুলোকে খাইয়ে দিত সে। সব কাজ হয়ে যাওয়ার পরে রয়েস ঋতুকে বাথটাবে চুবিয়ে তাকে একটা মেন্টাল শক দিত যাতে সে সব ঘটনা ভুলে যায়। ঋতুর সামনেই রয়েস ওই মেয়েগুলোকে রেপ করত এবং কেটে টুকরো টুকরো করে ফেলতো বলে ঋতুর ওই ঘরের জানলার বাইরে থাকা বগনভিলিয়া গাছটার কথাটা মনে থাকে, আর তার জন্যই ঋতু সবসময় শুধু ওই গাছের ছবিটাই আঁকতো। ঋতু সেখান থেকে উঠে পালাতে গেলে সে দেখে সেই হিংস্র কুকুরগুলোকে বাইরে ছাড়া আছে। সেটা দেখে ঋতু বাগানের দিকে পালায়, আর রয়েসও সেটা বুঝতে পেরে একটা বন্দুক এবং তার কুকুরগুলোকে নিয়ে ঋতুর পিছু নেয়। দেখা যায় কুকুরগুলো ঋতুকে তাড়া করলে ঋতু একটা জলাশয়ের মধ্যে পড়ে যায়। রয়েস সেখানে এসে ঋতুকে ধরে ফেলে, আর তারপর ঋতুকে রয়েস সেই বেসমেন্টের ঘরে নিয়ে যায়। রয়েস ঋতুকে একটা ইনজেকশন দিয়ে বলে, নাও এটা নিজের শরীরে দিয়ে নাও। ঋতু না দিতে চাইলে রয়েস তার দিকে বন্দুক তাক করে দাঁড়ায়। সুযোগ বুঝে ঋতু ইনজেকশনটা রয়েসের পায়ে ফুটিয়ে দেয়, আর ঠিক সেই সময় মীরার জ্ঞান ফিরে আসলে মীরা তার হাতে বাঁধা শিকল দিয়ে রয়েসের গলা চেপে ধরে। তার ফলে রয়েসের বন্দুকটা তার হাত থেকে পড়ে যায়। এরপর বেশ কিছুক্ষণ রয়েসের সাথে মীরার মারপিট হয়। কিছুক্ষণ পরে দেখা যায় ঋতু সেই বন্দুকটা রয়েস এবং মীরার দিকে তাক করে দাঁড়িয়েছে। ঋতুর কিন্তু তখন মনে পড়ছে না যে এইখানে আদেও কি হয়েছে আর কেই বা খারাপ লোক। রয়েস সেটা বুঝতে পেরে ঋতুকে বলে, ঋতু দেখো, মীরা আমাদের বাচ্চাদের ক্ষতি করতে এসেছে, তুমি ওকে শুট করে দাও। মীরাও ঋতুকে আসল ব্যাপারটা বোঝানোর চেষ্টা করতে থাকে। হঠাৎ ঋতুর মনে পড়ে যায় যে মীরা তাদের ছেলে মেয়েদের ঘরে ঢুকে ঋতুকে বলেছিল, ঋতু তোমাদের কোনো সন্তান নেই, তুমি কোনোদিনও কোনো বাচ্চার ঘর এরকম গোছালো অবস্থায় দেখেছো? ঋতু রয়েসকে বলে, মীরা আমাদের বাচ্চার ক্ষতি করতে পারে না রয়েস, কারণ আমাদের কোনো বাচ্চাই নেই। এই বলে ঋতু রয়েসকে শুট করে দেয়। আর ঠিক সেই সময় দেখা যায় রিমা একটা চেয়ারে নিয়ে রয়েসের মাথায় মেরে রয়েসকে সেখানেই আধমরা করে দেয়। কিছুক্ষণ পরে পুলিশ এসে রয়েসকে অ্যারেস্ট করে নেয়। মুভিতে পরের দিন সকালে পুলিশ স্টেশনের একটি সিন দেখানো হয়। সেখানে মীরা বলে, রয়েসের ফার্ম হাউসের বগনভিলিয়া গাছটা দেখে আমার ঋতুর পেইন্টিং এর কথা মনে পড়ে যায়, আর সেখান থেকে আমার সন্দেহ শুরু হয়। কারণ আমার মনে হয় যে মানুষটা সব ভুলে যায় তার জীবনে নিশ্চয়ই ওই বগনভিলিয়া গাছটার অনেক বড় গুরুত্ব আছে বলে সে ওটাকে মনে রেখেছে। আমার সন্দেহ আরো বেড়ে যায় যখন আমি ঋতুর বাড়িতে সানফ্লাওয়ার আর ব্যাটম্যান পেইন্টিংটাকে দেখতে পাই, কারণ ওই একই ছবি আঁকা জামা ছায়া পড়েছিল। আমি এসিবিকে ফোন করে কালকেই রয়েসের ফার্ম হাউসটা তল্লাশি করার কথা বলতাম, কিন্তু তার আগেই রয়েস আমাকে কিডন্যাপ করে নেয়, আর আজকে ঋতু না থাকলে আমি বেঁচেই ফিরতে পারতাম না। এসিপি ঋতুকে বলে, আপনাকে সন্দেহ করার জন্য আই এম সরি। যারা যারা মিসিং ছিল পুলিশ তাদের ব্যবহৃত জিনিসপত্র রয়েসের ফার্ম হাউসের থেকে উদ্ধার করেছে। এসিপি ঋতুকে বলে, আপনি একমাত্র মহিলা যে রয়েসের হাত থেকে নিস্তার পেয়েছে, আর তার কারণ হলো আপনার স্মৃতিশক্তি হারানোর রোগটা। আর রয়েস আপনার থেকে আপনার পরিচয় লুকিয়েছে। আপনার নাম ঋতু নয়, আপনি হলেন এস্থার এমিনুয়েল। মুভিতে কয়েকদিন পরের একটা সিন দেখানো হয়। ঋতু রয়েসের সাথে জেলে দেখা করতে যায়। রয়েস বলে, গুড মর্নিং এস্থার এমিনুয়েল। ঋতু বলে, আমি ভগবানের কাছে প্রার্থনা করব যাতে তুমিও যেন আমার মতোই স্মৃতিশক্তি হারিয়ে ফেলো, আর তারপরের খেলাটা আমি খেলবো। মুভিটা এখানেই শেষ হয়ে যায়।